সিক্সটা ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্যই কিন্তু ব্যথাগুলো হয়। একটা সময় এমনও মনে হচ্ছিল যে ব্যথাটার জন্য যে হয়তো আমি আর রাইড করতে পারবো না বা রাইড করা আমার উচিত নয়। পুরো বডি ওয়েটটা, পায়ের ওয়েটটা, পুরো প্রেশারটা পড়ছিল আমার লোয়ার ব্যাকে। তো ওয়াটার ক্রসিংয়ের সময় আমি কি করছিলাম, এটা একদমই ভুলভাবে বাইকটা চালাচ্ছি, সেটা দেখার পর আমি রিয়েলাইজ করি যে আমি কোথায় ভুলটা করেছিলাম। হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে অনেক কিছু বলার আছে তোমাদের সঙ্গে। জেনারেলি আমি এরকম ভিডিও বানাই না, বাট মনে হলো সামনেই একটা বড় ট্যুর আছে, তো তার আগে এই জিনিসগুলো বলা খুব দরকার, এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার। আর এই ভিডিওটা যখন আমি আজকে শ্যুট করছি এবং যখন আপলোড করবো এবং তোমরা দেখবে কামিং উইকে, ততক্ষণ অলরেডি আমাদের ট্রিপ অনগোয়িং। তো আমার মনে হলো ভিডিওটা বানানো অবশ্যই দরকার, কারণ বেশ কিছুদিন ধরে আমি একটা প্রবলেম ফেস করছি এবং প্রবলেমটা শুরু হয় লাস্ট যখন আমি সিকিম ট্যুরে গেছিলাম। তোমরা আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। আর সিকিম থেকে ফেরার পর থেকেই আমার লোয়ার ব্যাকে একটা প্রবলেম শুরু হয়েছে, মানে বুঝতেই পারছো লোয়ার ব্যাক পেইন শুরু হয়েছে। আর একটু যদি আগে থেকে বলি, তো এই লোয়ার ব্যাক পেইনটা আমার প্রথম হয় 2022 সালে। আর 2022 সালে তখন আমি এতটা রাইডিং করতাম না। বাইক রাইড বলতে শুধু বাড়ি টু অফিস, অফিস টু বাড়ি, হার্ডলি দিনে 35 কিলোমিটার কি 30 কিলোমিটার বাইক চালাতাম। তো সেটা থেকে ব্যাক প্রবলেম হওয়াটা তখন হয়নি, কোনোভাবে লেগেছিল। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম। যে প্রবলেমটা আমি তখন ফেস করতাম সেটা হলো, যেহেতু আমি কনস্ট্রাকশন সাইটে জব করি, তো আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো প্রবলেমটা আমার এমন আসছিল যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি দাঁড়িয়ে থাকলেই আমার লোয়ার ব্যাকের লেফট সাইডটা একদম পুরো স্টিফ হয়ে ধরে যাচ্ছিলো, মনে হচ্ছিল যেন কতক্ষণে বসবো, মানে ভালোই যন্ত্রণা ছিল। বেশ কিছুদিন ভোগার পর এই যন্ত্রণাটা দিনে দিনে বাড়ছিল। তো আমি একজন ওয়েল রিনাউন্ড ডক্টরকে দেখাই, অর্থোপেডিক ডক্টরকে দেখাই। তিনি আমাকে কিছু কিছু ওষুধ দেন, ভিটামিনস দেন, আর তার সাথে কিছু ব্যায়াম দেখিয়েছিলেন আর ফিজিওথেরাপি করতে সাজেস্ট করেছিলেন। তো অনেস্টলি তখন কাজের এত চাপ ছিল, ফিজিওথেরাপি আমার করা হয়নি। আর কয়েকটা এক্সারসাইজ কয়েকদিন ফলো করেছিলাম, তো তাতেই আমার পুরো চলে গেছিলো, মানে ব্যথাটা আর ছিলই না। একদম এই 2 বছর আমি ফিট অ্যান্ড ফাইন ছিলাম। লাস্ট সিকিম যখন অনগোয়িং, তখনই আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমার কোমরে একটু ব্যথা হচ্ছে আবার আগের মতো। এবং ফেরার পর আমার সেম জায়গায় সেম টাইপের ব্যথা আবার শুরু হয়। এবং সেটা আমি পরে রিয়েলাইজ করি। কখন রিয়েলাইজ করলে কখন বলো তো, যখন আমি সিকিম ট্যুরের ভিডিওগুলো এডিট করছি এবং দেখতে পাচ্ছি আমার রাইডিং পশ্চার, আমার রাইডিং মানে কীভাবে রাইড করছি, কীভাবে বাইকটা চালাচ্ছি, সেটা দেখার পর আমি রিয়েলাইজ করি যে আমি কোথায় ভুলটা করেছিলাম। এইবারে সিকিম ট্যুরে আমরা প্রচুর ওয়াটার ক্রসিং পেয়েছিলাম। তো ওয়াটার ক্রসিংয়ের সময় আমি কি করছিলাম, এটা একদমই ভুল। তোমরা এই জন্যই আমি ভিডিওটায় আসা যে তোমাদের এগুলো শেয়ার করা খুব দরকার, যারা বাইক রাইড করো বিশেষত। তো আমি কি করছিলাম, যখনই কোনো ওয়াটার ক্রসিং আসছিল না, আমি যাতে আমার জুতো আর প্যান্ট না ভিজে যায়, তো আমি কি করছিলাম, পা দুটোকে সামনের দিকে একটুখানি তুলে দিচ্ছিলাম। আর আমার পুরো বডি ওয়েটটা, পায়ের ওয়েটটা, পুরো প্রেশারটা পড়ছিল আমার লোয়ার ব্যাকে। আশা করি তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো ব্যাপারটা। মানে আমি ধরো বাইক ধরে আছি, এই পশ্চারে বসে আছি 90 ডিগ্রি পা রেখে, তো হঠাৎ করে যদি কোনো পাটা আমি সামনের দিকে তুলে দিই, লাইক এ রাইডিং এ ক্রুজার বাইক, যখন ক্রুজার বাইক চালাতে তাহলে আমাদের যেরকম পশ্চার হয়, পাটা সামনের দিকে একটু তুলে দিলাম, তো পুরো আমার লোয়ার ব্যাকে আমার পুরো বডি ওয়েটটা আসছে। এবং যে জার্কটা আমি পাচ্ছি, মানে অফ রাইডিং করাকালীন যে প্রেশারটা, আমার জার্কিংটা আসছে, সেটা পুরো আমার লোয়ার ব্যাকে পড়েছিল। তো এই ভুলটাই করেছিলাম এবং সেখান থেকে এই ব্যথাটা আবার চাকাত দিয়ে ওঠে। তো খুবই ভয়ে ছিলাম, ভাবতেই পারছিলাম না আমি হয়তো রাইড, মানে একটা সময় এমনও মনে হচ্ছিল যে ব্যথাটার জন্য যে হয়তো আমি আর রাইড করতে পারবো না বা রাইড করা আমার উচিত নয়, কেন সামনেই একটা বড় রাইড আসছে। তো যথারীতি এইবারে ওই ডক্টরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, বাট সামহাউ ওনার অ্যাপয়েন্টমেন্ট আমি পাই না, উনি আউট অফ স্টেট বা কোথাও ছিলেন। তো আমি আরেকজন ডাক্তারও দেখাই, তো তিনি আমাকে এক্স রে করতে বলেন। এই যে এক্স রে রিপোর্ট আমার কাছে চলে এসছে, এবং রিপোর্টটা যদি তোমাদের দেখাই, যদি জানি না আলোতে বোঝা যাবে কিনা। তো ভালো কথা এটাই যে উনি এক্স রে রিপোর্টটা দেখার পর বললেন যে তোমার L4 আর L5, যেটা আমাদের জেনারেলি প্রবলেম হয় লোয়ার ব্যাক বলতে, সেখানে ডিস্ক যেটা থাকে, তো সেটা ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। ডিস্কটা ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্যই কিন্তু ব্যথাগুলো হয়। বাট ফর্চুনেটলি আমার কোনো ডিসপ্লেসমেন্ট উনি পাননি, ডিস্কগুলো নিজের জায়গাতেই রয়েছে। কি হয়েছে, যদি তোমরা জানি না ক্যামেরায় আসছে কিনা, এইটা হচ্ছে L4 L5, এই দুটো বোনের ঠিক মাথার এখানে
একটু হালকা ডিফর্মেশন এসছে, মানে হাড়টা যেন একটু বড় হয়ে সামান্য হলেও যেন একটু, উনি আমাকে যেটা বোঝালেন, যে বাকি আরও কিছু টেকনিক্যাল টার্ম বললেন, আমাদের ডাক্তারি টার্ম বললেন, সেগুলো আমি মনে নেই এবং বুঝতেও পারিনি। তো বললেন যে এই যে জায়গাটা এখানটায় এই দুটো হাড়ের একটুখানি যেন বেড়েছে। তো এতে ভয়ের কিছু নয় রাইডিংয়ে, এবং এটাও বললেন যে হ্যাঁ অনেকক্ষণ একভাবে বসে আছো বলেই হয়তো এটা হয়েছে, এটাতে একটাই ওষুধ আছে, এটাতে তুমি ওষুধ একটা ভিটামিন তো জেনারেলি আমাকে দিয়েছেন, ভিটামিন ডি মোস্ট প্রবাবলি, সেটা আমি খাচ্ছি অলরেডি। আর তার সাথে অনেকগুলো ব্যায়াম দেখিয়েছেন, সেই ব্যায়াম ওনাকে দেখানোর আগে আমি অলরেডি করা স্টার্ট করে দিয়েছিলাম, ওই ব্যায়ামগুলি উনি দেখিয়েছেন, তো ওই ব্যায়ামগুলো আমি রেগুলার করছি এবং তাতে অনেকটা রিলিফও পেয়েছি। এবং এটাও দেখেছি যে ওই ব্যায়ামগুলো আমি যদি 2-3 দিন বন্ধ রাখি না, তাহলে আমার ব্যথাটা কিন্তু আস্তে আস্তে আবার বাড়ছে। তো ব্যায়ামগুলো আমি ওনাকে বললাম যে এই ব্যায়াম এছাড়া আর কি আর কোনো উপায় নেই, সার্জারি তো করার কোনো মানে হয় না এরকম ইনিশিয়াল স্টেজে। বললো না, তোমাকে ব্যায়ামগুলো কন্টিনিউ করে যেতে হবে, এক্সারসাইজগুলো করে যেতে হবে, আর একটু ভালো ডায়েটে থাকতে হবে, চেষ্টা করতে হবে এটা, আর অবভিয়াসলি বেল্ট পরা। এবং কোইন্সিডেন্সটা ভাবো, আমি সিকিম ট্যুরে যাওয়ার আগে আমার কোনো কোমরে ব্যথা ছিল না, আমার সামান্য মনে হলো যে এরকম এখন লং রাইড করছি, ডিরেক্ট সিকিম টু কলকাতা যাচ্ছি বা কলকাতা শিলিগুড়ি এরকম 700-800 কিলোমিটারের ডিরেক্ট ওয়ান ডে নন স্টপ রাইড করছি। তো এবার একটা লম্বা সাপোর্ট মানে কোমরের বেল্ট পরা খুব দরকার। আমি সিকিম ট্যুরে ইউজও করেছিলাম, বেল্ট পরা সত্ত্বেও ওই ব্যথাটা আমার চাগাত দেয়। তো যাই হোক, তো অলরেডি আমি প্রিকশনগুলো যেন সামাও কোনোভাবে প্রেডিক্ট করে প্রিকশনগুলো নিয়েও নিয়েছিলাম, তা সত্ত্বেও হলো। তো উনিও সাজেস্ট করলেন যে হ্যাঁ অবভিয়াসলি একটা বেল্ট পরে চালাও যতটা সম্ভব, একটু এই লং রাইডগুলো মানে এই ননস্টপ 700-800 বা 1000 কিলোমিটারগুলো একটু কম করো। শুনে আমি মনে মনে তখনই ভাবছিলাম যে জাস্ট তো শুরু করলাম, জাস্ট শিলিগুড়ি গেছি, কলকাতা, এখন কলকাতা কত দূর দূর যাওয়ার প্ল্যানিং মাথায় রয়েছে কামিং ইয়ারে 2025-এ। তো যাই হোক, এটাই সবারকে বলার ছিল। তো ভিডিওর টাইটেল বা থাম্বনেইলে যেরকম বলেছি, একটা খারাপ নিউজ আছে, তার সাথে ভালো নিউজও আছে। তো এটাই হলো খারাপ নিউজ, যে এরকম একটা প্রবলেম এসছে। আমি সবাই যারা আমার বাইকার বন্ধু বা আমার ফলোয়ার্স আছো যারা বাইক রাইড করো, তাদের এটাই বলবো যে যদি এরকম কোনো প্রবলেম ফেস করো, হালকাভাবে নিও না। ইনিশিয়াল স্টেজ থাকতে থাকতে সেগুলোর কিওরটা চালু করে দাও, মানে ট্রিটমেন্টটা চালু করে দাও। এক্সারসাইজ করো, এখন খুব দরকার, আমাদের যেরকম লাইফস্টাইল খুব দরকার এক্সারসাইজ করা। তো এক্সারসাইজ করো, ভালো ডায়েটে থাকো, আর রাইড করতে থাকো। রাইড বন্ধ করার কোনো দরকার নেই, কারণ যেটা আমরা ভালোবাসি সেটা বন্ধ করে দেওয়া যাবে না। বাজে নিউজ বলতে এটাই, এবং সেটাকে আমি ওভারকাম করছি এবং ট্রিপে কিন্তু যাচ্ছি, ট্রিপ শুরু হয়ে যাচ্ছে, আর 2 দিন পরে ট্রিপে যাব। তো ট্রিপে যাওয়ার আগে তার প্রিপারেশন কিন্তু চালু করে দিয়েছি। মানে কিছু কিছু ছোটো ছোটো গ্যাজেটস এবার আমি ইনক্লুড করেছি। সবার আগে যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে একটা ওয়্যারলেস মাইক কিনেছি। এটা হচ্ছে সেই মাইকটা, বোয়া, মডেল নাম্বার হচ্ছে BYV20। এটার V10ও আসে। V10 আর V20 ডিফারেন্সটা কি, V10 থাকলে এই যে দুটো ট্রান্সমিটার দেখছো, এই দুটো ট্রান্সমিটারের বদলে একটা ট্রান্সমিটার থাকবে আর একটা রিসিভার থাকবে। এই যে জিনিসটা দেখছো সি পোর্ট দেওয়া, এটা কিন্তু টাইপ সি, অনলি টাইপ সি ফোনেই সাপোর্ট করবে। এই রিসিভার একটা থাকবে V10-এ, আর একটা ট্রান্সমিটার থাকবে। আমি V20টা নিয়েছি, দুটো ট্রান্সমিটারই এখানে থাকবে। এটা একবার তোমাদের খুলেও দেখিয়ে দিচ্ছি। আর এটার আমার দাম নিয়েছে অ্যারাউন্ড 3500 বা 3600 টাকার মতো দাম নিয়েছিল। অ্যামাজন থেকে আমি অনলাইন কিনেছি, আমি লিঙ্কটা চেষ্টা করবো ডিসক্রিপশানে দিয়ে দিতে, তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। একবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো এই হচ্ছে প্যাকেজিংটা, দুটো ট্রান্সমিটার আছে আর একটা রিসিভার আছে, আর দুটো ডাটা কেবল দেওয়া আছে ফর চার্জিং। কীভাবে ইউজ করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার একটা পুরোনো ফোন, এতে জাস্ট আমি এখানে এটা প্লাগ ইন করে দেবো। সি টাইপ পোর্ট, অবভিয়াসলি মনে রাখবে সি টাইপ পোর্টাই কিন্তু এটা সাপোর্ট করবে। দেখো এই আমি ঢুকিয়ে দিলাম, এবং এখানে দেখো একটা ব্লু লাইট ব্লিঙ্ক করছে। ব্লু লাইটটা ব্লিঙ্ক করছে মানে এটা অলরেডি চালু হয়ে গেছে। এবার আমায় যেটা করতে হবে, এই হচ্ছে ট্রান্সমিটারে দেখো এখানে দুটো বাটন আছে, একটা ব্লু আর একটা ব্ল্যাক। এই একটা ব্ল্যাক বাটন আর একটা হচ্ছে ব্লু বাটন। এই ব্ল্যাক বাটনটাকে কি করতে হবে, জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড ফর 2 সেকেন্ডস। দেখো এটা কিন্তু ব্লু হয়ে গেছে, এবং এই যে রিসিভারের ব্লুটাও কিন্তু দেখো এতক্ষণ ব্লিঙ্ক করছিল, আর এখন কিন্তু ব্লিঙ্ক করছে না, তার মানে এটা অলরেডি পেয়ার হয়ে গেছে, মানে চালু করার সঙ্গে সঙ্গে পেয়ার হয়ে যাবে। তার সাথে এই যে ব্লু বাটনটা আছে, এটাকে যদি তোমরা একবার প্রেস করো, দেখো লাইটটা কিন্তু গ্রিন হয়ে গেল, তার মানে নয়েজ ক্যান্সেলেশন বা নয়েজ রিডাকশন কিন্তু অন হয়ে গেল। এটা জাস্ট সিঙ্গেল প্রেসে অন হবে, সিঙ্গেল প্রেসে অফ হবে, বাস এইটুকুই। ব্যাস আর কি, জামায় লাগাও,
ভিডিও অন করো, বিন্দাস রেকর্ড করো, সুন্দর ভয়েস আসছে। আমি অলরেডি এটা টেস্ট করে নিয়েছি এবং একটা ভিডিওতে ইউজও করে নিয়েছি, ভালোই ভয়েস আসছে এবং খুব ক্লিয়ার ভয়েস আসছে, নয়েজ ক্যান্সেলেশনও খুবই ভালো, মানে 3,3600 টাকার মধ্যে খুব একটা ভালো ডিল। তো জাস্ট কিছুই না, আবার এরকম হোল্ড করে একটুখানি রেখে দেবে, প্রেস অ্যান্ড হোল্ড। এই যে বন্ধ হয়ে গেল, আর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা ব্লিঙ্ক করতে আবার চালু করে দিয়েছে। এটাকে খুলে দাও, ব্যাস বন্ধ, জাস্ট অফ। এটাই একটা ব্যাপার। তো এই একটা গ্যাজেট আবার নিলাম, আস্তে আস্তে করছি, আস্তে আস্তে সব কিছুই, মানে মোটো ব্লগিং বা ট্রাভেল ব্লগিংয়ের জন্য যেগুলো লাগে সব কিছুই আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করছি। আর যেটা নিয়েছি, যেটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, একটা হাইড্রেশন ব্যাগ নেবার, এবং তার জন্য এখন যেটা মার্কেটে আমার মনে হয় সবচেয়ে ভালো হাইড্রেশন ব্যাগ, সেটা হলো রাইডার H2O যে মডেলটা, সেটাও আমি নিয়েছি। চলো, ওটা এখনো আনবক্সিং করা হয়নি, তোমাদের সামনেই আনবক্সিং করবো। এবং ওটার দাম নিয়েছে 2850 মতো। ওটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি, তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো ওটা আগে আনবক্সিং করি। তো আমার হাতে এখন চলে এসছে রাইডার হাইড্রেশন ব্যাগ, আর এই হচ্ছে পুরো ব্যাগটা, তার সাথে এই হচ্ছে পাইপটা, আর এই হচ্ছে ব্লাডারটা। দেখো এখানে লেখা আছে আপ টু 2 লিটার পর্যন্ত জল এখানে ক্যারি করা যাবে। এখানে 1 লিটার, আর এখানে 2 লিটার। মেকানিজমটা খুব সোজা, এই যে একটা পোর্শন আছে এখানে লেখাই আছে এই যে স্লাইড করতে হবে, জাস্ট এরকম করে টেনে খুলে নেবে। এটাকে তুলে জাস্ট এতে জল ভরে জাস্ট একটা ফোল্ড করে আবার এই জিপার মতো যে জিনিসটা রয়েছে জাস্ট এখান থেকে এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে, পাইপ যেটা রয়েছে, পাইপের দুটো মুখ রয়েছে, একটা এটা দিয়ে জল খাবার জায়গা, আর এটা হচ্ছে এই ব্লাডারের সঙ্গে ফিট করতে হবে। মেকানিজমটা খুবই সোজা, এখানে একটা পয়েন্ট রয়েছে, এটাকে জাস্ট এর ভেতর ঢুকিয়ে এই প্রেস করলে আওয়াজ হলো, সিল হয়ে গেল। আবার খোলার সময় জাস্ট এখানে একটা বাটন রয়েছে, এটাকে পুশ করলেই এটা খুলে যাবে, বাস। আর ঠিক অপোজিট সাইডে এটা রয়েছে ক্যাপ, এটাকে জাস্ট এরকমভাবে টেনে পুল করে খুলে নিলে এটা দিয়ে জল খাওয়া যাবে। আর এখানে একটা বাটন রয়েছে এই যে অফ অন করা, এটা দিয়ে তুমি জল অফ অ্যান্ড অন করতে পারবে। এই হচ্ছে মেকানিজম, ভেরি সিম্পল। আর ব্যাগের অনেকগুলো জিপার রয়েছে, এই বাকেলটা খুলে দিয়ে এর ভেতরে পাউচটা থাকবে জলের। এখানে একটা স্টোরেজ চেন রয়েছে, এখানে চেন রয়েছে, দু সাইডেই চেন রয়েছে, এখানে একটা চেন রয়েছে, আর সামনের দিকেও অনেকগুলো পাউচ মতো রয়েছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা, সামনেও দুখানা বাকেল দেওয়া, ভেরি ইজি টু ওয়্যার। আর হাইড্রেশন ব্যাগটা পরার পর খানিকটা এরকম লুক আসছে, সামনে থেকে দেখো এরকম, এখানে ব্লু পাইপটা রয়েছে, এটাকে খুলেই জল খেতে হবে। এখানে প্রচুর পকেটস রয়েছে, দুধারে পকেটস রয়েছে, সামনে পকেটস রয়েছে এবং ব্যাকেও পকেটস রয়েছে। তো এটাই ছিল রাইডার ব্যাগটা। এটা কিন্তু এই ব্যাগটা কিন্তু আমি এই সামনের ট্যুরে ইউজ করবো এবং তোমাদের সঙ্গে ফিডব্যাক দেবো, অবশ্যই মাইকটারও ফিডব্যাক দেবো। তো এটা হলো সেকেন্ড প্রোডাক্ট। আর একটা যেটা প্রোডাক্ট কিনেছি, এটা কিন্তু খুব দরকার, সেটা হলো এই যে এইভাবে এসছে, এটা অ্যামাজন থেকে নিয়েছি। জিনিসটা কি আমি তোমাদের দেখাচ্ছি, জিনিসটা হলো এই যে এটা একটা ইয়ার প্লাগ, 3M, কিন্তু এটা খুব রিনাউন্ড ব্র্যান্ড। এর হচ্ছে ইয়ার প্লাগটা কি বা এটার কি কাজ সেটা আমি একটা কেটে রেখেছি, অলরেডি তোমাদের দেখিয়ে দিই। জিনিসটা খানিকটা এরকম দেখতে, এই যে সফট ফোমের মতো জিনিসটা, ফোম মেটেরিয়াল দিয়ে তৈরি। এটার হচ্ছে কানে তোমাকে হেলমেট যখন তোমরা পরছো, যখন লং রাইড করছো বা লং স্ট্রেচে চালাচ্ছ, ধরো টানা 150 বা 200 কিলোমিটার চালাচ্ছ, বা একদিনে আমার মতো 700-800 কিলোমিটার বা 1000-1200, যে যার যেরকম ক্যাপাবিলিটি, যে যত দূরে যাচ্ছ চালাচ্ছ, তাতে কি হয় প্রচুর উইন্ড ব্লাস্ট আসে। তুমি যতই ভালো হেলমেট পরো, যতই দামি হেলমেট পরো, কিছু না কিছু হাওয়া কিন্তু হেলমেটের ভেতরে ঢুকবেই, এবং সেই হাওয়ার আওয়াজের ফলে তুমি কিন্তু আস্তে আস্তে কালা হতে পারে, মানে তোমার হিয়ারিং ক্যাপাবিলিটি আস্তে আস্তে হারাতে পারে। তো এটারও একটা প্রিকশন নেওয়া দরকার। মানে লাস্ট রাইডগুলো আমি এটা খুব ফিল করছিলাম, যখন কন্টিনিউয়াস এক স্ট্রেচ চালাচ্ছি 100, 120, 130, তো তখন কিন্তু কানে বেশ প্রেশার পড়ে এবং তার থেকে আস্তে আস্তে কিন্তু মাথা যন্ত্রণাও শুরু হয়। তো এটা ইউজ করা কি ফান্ডা, জাস্ট এটাকে একটু প্রেস করে রোল মতো করে নেয়, মানে এটা একটু স্কুইজ হয়ে যাবে জিনিসটা, কানে ঢুকিয়ে দাও, কানে ঢুকিয়ে একটুখানি প্রেস করে রাখো। সেম এটাকেও তাই, একটুখানি স্কুইজ করে নাও রোল মতো করে, কানে ঢুকিয়ে প্রেস করে রাখো, জাস্ট 2-3 সেকেন্ড প্রেস করে রাখো, দিয়ে ছেড়ে দাও। ওটা আবার কি হবে, এক্সপ্যান্ড করে যাবে এবং তোমার নয়েজ ক্যান্সেলেশন, মানে এটারও নয়েজ ক্যান্সেলেশন, মানে উইন্ডের নয়েজ ক্যান্সেলেশন অনেকটা হবে। তো এটা কিন্তু খুবই কাজের জিনিস। এটাও আমি ট্রাই করব এই ট্রিপে এটাও আমি ইউজ করব, এবং এটার ফিডব্যাক কিন্তু ডিউরিং রাইডই শেয়ার করব। তো চলো, এই হচ্ছে ব্যাপার।
মোটামুটি আর কিছু বলার নেই, এটাই তোমাদের সঙ্গে জানানো ছিল আমার লোয়ার ব্যাকের প্রবলেম। আর যে আপকামিং ট্যুর আসছে তার সম্বন্ধে, এই ট্যুরটা কিন্তু একটা বিশাল বড় ট্যুর হতে চলেছে, মানে আমাদের গ্রুপে, আমাদের কোর গ্রুপের একদম সবচেয়ে বড় রাইড হতে চলেছে। সবচেয়ে বড় রাইড ইন দ্য সেন্স অনেকজন, প্রায় 13-14 জন আমরা একসাথে যেতে চলেছি। কোন দিকে যাচ্ছি একটু হিন্ট দিয়ে রাখি, আমার এবারে সিকিম সিরিজের লাস্ট ভিডিও যেটা, মানে আমি যখন সিকিম টু ডিরেক্ট কলকাতা এলাম তখন কিন্তু আমি একটা হিন্ট দিয়েছিলাম, যখন আমি করোনেশন ব্রিজের পাশ দিয়ে এসে শিলিগুড়ি যাচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম এর পরের যে ট্যুরটা হবে সেটা কিন্তু আমি করোনেশন ব্রিজ ক্রস করব। তো এটাই হিন্ট দিয়ে রাখলাম যে এবার কিন্তু করোনেশন ব্রিজ ক্রস করব, মানে করোনেশন ব্রিজের ওপর দিয়ে, মানে শিলিগুড়ি থেকে এসে করোনেশন ব্রিজের দিকে ডান দিকে আমরা টার্ন নেব। আমার লাইফে আমি প্রথমবার করোনেশন ব্রিজের উপর দিয়ে বাইক চালাবো। তো কোন দিকে যাচ্ছি আশা করি যারা জানো সবাই বুঝেই গেছো। আর অনেকটা বড় রাইড হতে চলেছে এবং এই ট্যুরটাতে বাইক অ্যাজ ওয়েল অ্যাজ কারও যাচ্ছে, মানে আমরা 5-6 জন বাইকে যাব আর বাকিরা কারে যাবে। 3খানা গাড়ি যাচ্ছে আমাদের সঙ্গে আর বাকিরা সবাই যাবে বাইকে। তো দারুণ একটা ট্রিপ হতে চলেছে এবং তার জন্য যথেষ্ট এক্সাইটমেন্ট কাজ করছে এখন থেকে। তো চলো, এইটুকুই ছিল আজকের ভিডিওটা। আর যদি তোমরাও যদি এরকম কোনো প্রবলেম ফেস করে থাকো রিগার্ডিং ব্যাক পেন আর মোটো ব্লগিং রিলেটেড, যদি তোমাদের কোনো হেল্প থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সেগুলো রিপ্লাই করবো। চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন অ্যাডভেঞ্চারে, একটা নতুন ট্রাভেল সিরিজে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।